সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট, এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের সামিটে আজ মিলিত হয়েছিলেন ফ্রাইডে। এটি তাদের সপ্তম ফেস টু ফেস মিটিং। ইতিপূর্বে 6 বার তারা মিটিং করেছেন। সেটি হয়েছে ট্রাম্পের প্রথম টার্মে, when Trump was in his first term in the office. মজার ব্যাপার হচ্ছে none of those 6, তার 6টি যে মিটিং হয়েছে তার সাথে কোনোটি, none of those delivered concrete results for Trump. কোনটি কোনো রেজাল্ট বয়ে আনেনি ট্রাম্পের জন্য। ট্রাম্প তার ক্যাম্পেইনে অনেকবার বলেছেন কুইকলি, যে উনি কুইকলি অ্যান্ড সিকিউর করবেন কি পিস ডিল, কার মধ্যে, বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন, তার ক্যাম্পেইনে নির্বাচনের প্রতিশ্রুতি। এবং দ্য ওয়ার হ্যাজ সম্পড দ্য রাশিয়াস এফোর্ট টু ওয়ার্ক উইথ দ্য ইউএস, অন্যান্য ব্রডার ইস্যু, আরও ব্যাপক অনেক ইস্যু দিয়ে তারা কাজ করবেন। ট্রাম্প ক্রমেই অধৈর্য হয়ে গেছেন এবং ফ্রাস্ট্রেটেড হয়েছেন পুতিন যেভাবে একের পর রিফিউজাল টু ডায়াল ব্যাক অ্যাটাক কমিয়ে আনা সিভিলিয়ান টার্গেটস ইন ইউক্রেন, এই ব্যাপারে তার ফ্রাস্ট্রেশন আছে। ট্রাম্প ইতিপূর্বে অ্যাটলিস্ট 6 বার ফোন করেছেন পুতিনকে অফিসে আসার পর থেকে, সিন্স হি টুক অফিস ইন জানুয়ারি, এবছরের কথা বলছি। আফটার দ্য মোস্ট অফ দোজ কলস, বেশিরভাগ সেই সমস্ত কলের পরপরই আমরা দেখেছি যে রাশিয়ান মিসাইল আছড়ে পড়েছে, ড্রোন স্ট্রাইক আছড়ে পড়েছে ইউক্রেনে, এবং তার সংখ্যা বেড়েছে আক্রমণের। By the way, ইনফরমেশনটা আসছে according to an analysis by the Foundation of Defense of Democracy. সেটি আলোচনা থাকবে আজকে ব্যাপকভাবে। আজ 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 15ই আগস্ট আজ 1975 সালের এই দিনে একদল সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে সংগঠিত সেই নৃশংসতম সেই হত্যাকাণ্ডের আজ 50 বছর। অন্যদিকে মোদি অ্যান্ড ট্রাম্প, তাদের প্রেমের আলাপ, রোম্যান্স কি শেষ হয়ে গেল? যদি তাই হয়ে থাকে, কেন? ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, উনি কিন্তু ডিফাইন্ড অনর আছেন এগেনস্ট ইউএস থ্রেট, যাতে বলা হয়েছে যে আরো অ্যাডিশনাল ট্যারিফ ইন্ডিয়ার উপর বসানো হবে। ইন্ডিয়া, যেটা আপনারা দেখছেন অন স্ক্রিনে, $77 বিলিয়ন উপর, $85 বিলিয়ন দেখাচ্ছে, ধরে নিন $90 বিলিয়ন এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে। এটি হচ্ছে গত বছরের পরিসংখ্যান অনুসারে। আজ ফ্রাইডে উনি একটি বক্তৃতা দিয়েছেন যেখানে সেলফ রিলায়েন্স, নিজেদের উপর নিজেদের বিশ্বাস থাকতে হবে, নিজেদের উপরে নিজেদের নির্ভর করতে হবে, কয়েকটি সেক্টরের কথা উল্লেখ করেছেন তাদের স্বাধীনতা দিবসে। এনার্জি ইন্ডিপেন্ডেন্স, ডেভেলপমেন্ট ইটস ওন পাওয়ারফুল ডিফেন্স সিস্টেম। যখন ইনি কথা বলছিলেন তাদের 69তম স্বাধীনতা দিবস ইন্ডিয়ার রেড ফোর্ট, লাল কেল্লায়, নিউ দিল্লি। এবং তিনি ওখানে আরো বলেছেন হি ওয়ার্নড পাকিস্তান against any future threats on his country. এটি আশাই করা যেতে পারে। আজকে এই অগাস্টের 15 তারিখ আরো একটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 2021 সালে অগাস্টের 15 তারিখে আফগানিস্তান, আপনি আজকে ধরে নিতে পারেন 4 বছর পূর্ণ হলো তালিবান ক্ষমতায় আসার। ইটস আ মাইলস্টোন, যার মধ্যে আছে কমপ্লেক্স ডেভেলপমেন্ট আছে, ইনক্লুডিং দ্য তালিবানস এফোর্ট। তারা কনসলিডেট করেছেন, পাওয়ার নিয়ন্ত্রণ নিয়ে এসেছেন নিজেদের। তাদের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আছে, সিচুয়েশন আছে, ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট, স্পেশালি ইন্টারন্যাশনাল রেকগনিশন, স্বীকৃতি পাওয়ার ব্যাপারে এখনও তারা বেশ পিছনেই আছেন, স্পেশালি উইথ দিস রেজিম। এই সমস্ত সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা থাকবে। আরও কয়েকটি বিষয় আছে আমেরিকার ব্যাপারে, ডিসির ব্যাপারে, সবই আলোচনা থাকবে। আলোচনায় আজ আমার সাথে যোগ দিয়েছেন সাংবাদিক, গবেষক এবং লেখক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা, সরাসরি সেখান থেকে যোগ দিচ্ছেন উনি আমাদের সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি প্রথমেই চলে যাব ট্রাম্পের বিষয়ে, ট্রাম্প এবং পুতিন সামিটের ব্যাপারে। আমি দুজনের কাছ থেকে শুনবো। হাসান ফেরদৌস, প্রথমে আপনার কাছে শুনবো। আমরা জানি সামিটটি শেষ হয়েছে,
দুজনের একজনে কোন সাংবাদিকদের সাথে কথা বলেননি, কোনো প্রশ্নও নেননি এবং কোনো রিপোর্টও তারা দেননি এই ব্যাপারে। আপনার প্রতিক্রিয়াটি আমি শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ হাবিব ভাই। নাকিব ভাই, সালাম আলাইকুম। কেন আমরা এই মিটিংটা করেছিলাম, মিটিংটা কেন, এটা জানা প্রয়োজন। মিটিংটা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। রাশিয়া আক্রমণ করেছে, ইউক্রেনের 20% জমি তারা দখল করে বসেছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রেসিডেন্ট, যিনি আশা করছেন তিনি এবারে নোবেল পুরস্কারটা পাবেন, তিনি চাচ্ছেন যুদ্ধটা বন্ধ হোক। যুদ্ধ বন্ধ হলে, সিজফায়ার হলে, যুদ্ধ বন্ধ হলে তার নোবেল পুরস্কার প্রাপ্তিটা কনফার্ম করা যায়। জি, তার মানে মূল লক্ষ্য সিজফায়ার। কথা হচ্ছে ইউক্রেনকে নিয়ে এই মিটিং, ইউক্রেন কিন্তু উপস্থিত নেই। আপনি আমার ভাগ্য নির্ধারণ করছেন আমাকে যুক্ত না করে। এটা হচ্ছে টিপিক্যাল ইম্পেরিয়াল বিহেভিয়ার। আপনারা সবাই জানেন কিভাবে মধ্যপ্রাচ্যের ম্যাপ ব্রিটিশ এবং ফ্রেঞ্চ টেবিলে বসে কাগজের উপরে দাগ কেটে ভাগ করে নিয়েছিল। এই যে সিরিয়া, লেবানন বা মধ্যপ্রাচ্যের পুরো গালফ দেশগুলি, এই দাগ কাটা সবই কিন্তু ইম্পেরিয়াল দাগ কাটা। আপনি সাইড পিকোর কথা বলছেন। রাইট। একই অবস্থা আফ্রিকাতেও। আফ্রিকার যে ম্যাপ দেখবেন, আফ্রিকার ম্যাপ খুব ইন্টারেস্টিং, দেখে কখনো স্ট্রেট লাইনস। মানুষ কিন্তু কখনো এরকম লাইন ভাগ করে বাস করে না, মানুষ বাস করে মিলেমিশে। ভাগ করার ফল হয়েছে কি, এই পাশেও আমি, এই পাশেও আমি, মাঝখানে একটা ভাগ হয়ে গেছে। যে কারণে আফ্রিকা তো দ্বন্দ্ব মুখর, এরকম ঝগড়া বিভেদে মেতে আছে, কারণ একই মানুষ বাস করে দুই দেশে। মূল কথা হচ্ছে যে এটা ইম্পেরিয়াল বিহেভিয়ার উইদাউট কনসাল্টিং দ্য পিপল কনসার্ন। একই কথা ট্রাম্প সাহেব এখানে করছেন, পুতিন সাহেবের সঙ্গে কথা বলে, যে পুতিন আক্রমণ করেছেন ইউক্রেনকে, কথা বলছেন ইউক্রেনকে নিয়ে, অথচ ইউক্রেন সেখানে নেই। ভেরি ইন্টারেস্টিং। ট্রাম্প সাহেব এখানে আমাদের কি বলেছিলেন, যে আমি যাব এবং প্রথম 2-3 মিনিটে বুঝবো যে পুতিন সাহেব কি চান। তো 2-3 মিনিট তো চলে গেল, 2.5 ঘন্টা পরে তারা বেরিয়ে এলেন এবং বললেন অনেক প্রগ্রেস হয়েছে, কিন্তু কোনো ডিল হয়নি। নো ডিল আনটিল দেয়ার ইজ এ ডিল। এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের বক্তব্য। আরো কথা হবে, আরো মিটিং হবে, এবং আমি এখনই একটু খানিকক্ষণ পরেই কথা বলবো জেলেনস্কির সাথে, ইউক্রেনের প্রেসিডেন্ট, কথা বলবো নেটোর সাথে, তারপরে তোমার জানাবো কি হলো। কিন্তু হলোটা কি ভাবা যাক। একটু ইঙ্গিত করেছেন আমাদের প্রেসিডেন্ট পুতিন সাহেব। তিনি বলছেন যে খুব কনস্ট্রাকটিভ আলোচনা, প্রগ্রেস হয়েছে অনেক। সাথে তিনি যুক্ত করে দিয়েছেন যে আমাদের অ্যাড্রেস করতে হবে রুট কজ। রুট কজে অ্যাড্রেস করতে হবে, এটা আমরা অ্যাড্রেস করিনি আমরা। রুট কজটা কি তার চোখে তিনি 3 শর্ত দিয়েছেন আমরা জানি। এক, ইউক্রেনকে ডিমিলিটারাইজ করতে হবে, নিরস্ত্র করতে হবে। ইউক্রেনে কোনো সামরিক বাহিনী থাকতে পারবে না, যাতে করে চাইলেই মস্কো যখন তখন আক্রমণ করতে পারে। প্রথম শর্ত। 2 শর্ত, ইউক্রেন কোনোভাবে নেটোর অন্তর্ভুক্ত হতে পারবে না, এবং ইউক্রেনে ইউরোপিয়ান কোন সৈন্য পাঠানো যাবে না। এবং 3, ইউক্রেনে নতুন নির্বাচন হতে হবে, এবং হোপফুলি যে নির্বাচনে মস্কোপন্থী কোন সরকার ইনস্টল করা যাবে। এইটা হচ্ছে রুট কজ। রাশিয়া মনে করে যে ইউক্রেন যে আছে এটাই তার জন্য একটা হুমকি। ইউক্রেন আমার ছোট ভাই, ইউক্রেন বলে কোনো দেশ নেই তিনি আগে বলেছেন। ইউক্রেন ইজ নট এ কান্ট্রি, কারণ এটা লিটল রাশিয়া, ইটস লাইক লিটল রাশিয়া। ইউক্রেন হচ্ছে রাশিয়ার এক্সটেনশন। ফলে তিনি ফিরে গেছেন সেই রুট কজে এবং দাবি করছেন যে রুট কজ আমরা অ্যাড্রেস করব। তাহলে বটম লাইন কি দাঁড়ালো, এই 2.5 ঘন্টা কথা বলার পরে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম। শুধু তাই না, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, যিনি কথা বলতে ভীষণ ভালোবাসেন, তিনি প্রেস কনফারেন্স দাঁড়িয়ে, রুম ভর্তি লোক আছে, একটি প্রশ্ন তিনি নিলেন না। তার মানে কি বলতে পারি আমরা, যে কোনোই প্রোগ্রেস হয়নি। লাভ টাকা ক্লিয়ারলি ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা ভিক্টরি, একটা উইনের জন্য, একটা জয়লাভের আশায় মিটিং করেছিলেন। তার আশা ছিল তিনি মিটিং থেকে ফিরে এসে সবাইকে বলবেন হ্যাঁ শান্তি অর্জন করেছি আমি। আর অন্যদিকে পুতিন সাহেবের লক্ষ্য কি ছিল, ডিলে করা। নিশ্চয় আপনার মনে আছে পুতিন সাহেব কি, ট্রাম্প সাহেব কি বলেছিলেন, যে 8-10 দিনের মধ্যে যদি তুমি যুদ্ধ বন্ধ না করো, স্যাংশনস আরোপ করব, ট্যারিফ আরোপ করব। 8-10 দিন, 8-10 দিন তো পেরিয়ে গেল, সামিট হলো, এবং সামিট শেষে আমরা কি জানলাম, কোনো স্যাংশনস নয়, কোনো ট্যারিফ নয়, আরো আলোচনা হবে। দ্যাট ওয়াজ প্রেসিডেন্ট পুতিনস গোল, ডিলে করা, ডিলে করা, ডিলে করা, এবং হি হ্যাজ অ্যাচিভ গোল, হিজ গোল। মানে ফলে দাঁড়ালো কি, ট্রাম্প সাহেব 0, পুতিন সাহেব 1, যদি এটাকে ফুটবলের
বেটা করে বলতে হয়। আমরা ধরে নিই ফার্স্ট হাফ। ফার্স্ট হাফ বলতে পারেন, বা একটা যদি খেলা পুরো খেলাই ভাবে না, খেলা তো শেষ হয়ে গেছে, প্রথম খেলা শেষ, আচ্ছা, এবং এই খেলায় আমি- একমাত্র গোল হয়েছে, এই গোলটা দিয়েছেন পুতিন সাহেব। ওকে, তার অর্থ হচ্ছে আমি আর আপনি যখন আলাপ করছিলাম গতকাল, আমি একবার উল্লেখ করেছিলাম যে শুরু হওয়ার আগেই মনে হয় শেষ হয়ে গেল। Kind of. সেটি গতকালের কথা, সেটি আজকের কথা না, গতকালকের কথা। বিকজ আই হ্যাড অল দ্য ইন্ডিকেশন পুতিন ইজ এ প্লেয়ার, ইজ এ ফর্মার কেজিবি অফিসার, আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু কিছু কথা কিন্তু আপনি বলেছেন সঠিক, ইউক্রেন কিন্তু রাশিয়ার অংশই ছিল, এটি সঠিক কথা। এখন ইউক্রেন স্বাধীন দেশ অনেক দিন হয়ে গেছে, এখন কি হবে? রোমানিয়া একটি স্বাধীন দেশ, পোল্যান্ড একটি স্বাধীন দেশ, হ্যাঁ, লাটভিয়া, স্লোভেনিয়া, তার কি হবে? তো এখন এই যে জিনিসটি আছে, এটি দেখার মতো একটি জিনিস। আমি দেখতে চাই এখানে কি হয়, কিন্তু তার আগে কোনো বিতর্কে না যে সেই বিষয়, কারণ এই কথা বাড়তেই থাকবে। আমি নাকিবুর রহমান আপনার কাছে যাব। ইন্টারেস্টিং ব্যাপার, আজকে আমি খেয়াল করলাম যখন লাভারভ ফরেন মিনিস্টার, উনি যখন রাশিয়ান আসলেন, উনি একটি জ্যাকেট পরেছিলেন এবং সাদা একটা গেঞ্জি পরেছিলেন। ইউনো উই সি, আমরা দেখি আমাদের চোখ দিয়ে, আমরা শুনিও আমাদের চোখ দিয়ে, কান দিয়ে। তার গেঞ্জি, সাদা রঙের যে গেঞ্জিটি আছে, তার উপর লেখা ছিল সিসিসিপি। এই কারণে আমি প্রথমে বলে নিলাম যে ইউক্রেন কিন্তু রাশিয়ার অংশ ছিল। সো তার গেঞ্জিতে লেখা আছে সিসিসিপি, উইচ ইজ বেসিক্যালি ইউএসএসআর। এটি লক্ষণীয় একটি ব্যাপার। ট্রাম্প অনুষ্ঠানের আগে, সামিটের আগে বলছেন, মেবি উইল গিভ দেম দিস, মেবি উইল গিভ দেম সাম মোর ট্যারিফ বিজনেস, মেবি উই উইল ওয়ার্ক উইথ দেম, মেবি উইল গিভ দেম সাম চিপস, meaning he is winging it. He doesn't have a concrete. This is just me. এটা কিন্তু জাস্ট আমি বলছি আমার কথা, আমি রং হতে পারি, কিন্তু I was just listening to understand that does he have a concrete solid proposal. আমার কাছে মনে হয়নি, it's humiliating. প্রথম কথা হচ্ছে, লাভারভ কেন সিসিসিপির গেঞ্জি পরে আসলেন, এটি একটি লক্ষণীয় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, ট্রাম্প আগে থেকে ছাড় দেওয়ার কথা বলছেন, এটি আসলে কিসের লক্ষণ? উনি কি উইং, জাস্ট হি জাস্ট গো অ্যাজ উই গো, যেরকম ভাবে উনি করে থাকেন, এরকম কোনো প্ল্যান ছাড়াই কাজ করছেন কিনা? এর সাথে এই যে সামিটটা হলো, সিগনিফিকেন্সটা কি, এবং এটি কি শুধুমাত্র ট্রাম্প করছেন শুধুমাত্র নোবেল প্রাইজ পাওয়ার জন্যই, নাকি আসলে শান্তির ব্যাপারে কোনো ইচ্ছে তার আছে? জি, অনেক ধন্যবাদ হাসান ফিরদৌস ভাই, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। কনক্রিট কোয়েশ্চেনটা হয়তো আমরা অ্যাড্রেস করতে করতে অ্যান্সার হবে। সো এটা তো এই মানে ঢাকার কোনো বিষয় না যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প একটা ন্যাশনালিজমের উপরে বেস করে তিনি নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, এটা মূলত হোয়াইট ন্যাশনালিজম, মেক আমেরিকা গ্রেট এগেন। পুটিনেরও কিন্তু একটা ন্যাশনালিস্টিক অ্যাসপিরেশন আছে, যে সেই রুশ সাম্রাজ্যের যে পতন হয়েছিল সোভিয়েত ইউনিয়নের, ইউএসএসএসআর, এটা তো কেজিবির যারা যারা স্ট্যালওয়ার্থ, তারা তো এটাকে ডেফিনেটলি খুব ভালোভাবে নেয়নি। সো যে কোনো উপায়ে তাদের সেই হারানো গৌরব তারা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে, যদিও এটা কঠিন, কারণ ইউএসএসআর ভেঙে অনেকগুলা টেরিটরিতে অনেকগুলা দেশ হয়ে গিয়েছে, যে দেশগুলা ফর এক্সাম্পল উজবেকিস্তান, কাজাকিস্তান, তারপরে এই সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলা, এই দেশগুলোর সাথে, এই দেশগুলোর উপরে কিন্তু রাশিয়ার আগের মতো প্রভাব নেই। কিন্তু ইস্টার্ন ইউরোপের যে দেশগুলো আছে, ইউক্রেন, কিন্তু অনেকটাই তাদের এথনিসিটি, ইউক্রেনিয়ান এবং রাশিয়ানদের মধ্যে এথনিসিটির খুব বেশি কিন্তু ডিভাইড নেই। সো এই জন্য এই টেরিটরি গুলা, বেলারুস যদিও একটা পাপেট গভর্নমেন্ট এখন আছে বেলারুসে, তারা প্রো রাশিয়ানি। সো পুটিনের কিন্তু এটা একটা তার আমি জানি না তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নাকি তার পলিটিক্যাল অ্যাম্বিশন, যে তিনি কিন্তু ঠিক অ্যানেক্স করবেন, ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছে, কিছু অংশ অ্যানেক্স করবেন, কিন্তু বাকি অংশগুলোতে তিনি কিন্তু একটা সর্ট অফ স্যাটেলাইট স্টেট, একটা পাপেট গভর্নমেন্টের মতো থাকবে। তারা
রাশিয়াকে তোয়াজ করে চলবে, এটা কিন্তু পুটিনের একটা উইশ লিস্ট আছে। সো আমরা সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে আমরা দেখব যে যে কোনো মিটিং ইটস অল অ্যাবাউট লেভারেজ, কার লেভারেজ কতটুকু আছে। ডোনাল্ড ট্রাম্পের লেভারেজ পুটিনের উপরে কতটুকু আছে এবং পুটিনের লেভারেজ ট্রাম্পের উপরে কতটুকু আছে, এটা কিন্তু একটা খুব কিউরিয়াস একটা কেস। আমরা যদি স্টিল ডসিয়ে বিশ্বাস করি, এটার অনেকগুলা অংশ পাবলিকলি রিলিজ হয়েছে, সেই স্টিল ডসিয়ে বিশ্বাস করলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ট্রাম্প ওয়াজ অ্যাকচুয়ালি এ রাশিয়ান অ্যাসেট। যদিও এই কনস্পিরেসি থিওরির সবকিছু হয়তো সত্যি না, এবং উই আর সিইং ট্রাম্প অ্যান্ড পুটিন আর গেটিং অ্যাট ইচ আদার্স কাইন্ড অফ থ্রোট। সো স্টিল ডসিয়ের সব ইনফরমেশন হয়তো কারেক্ট না, কিন্তু তারপরও আমরা যদি সাইকোলজিক্যালি দেখি, পুটিন হ্যাজ বিন প্লেইং ট্রাম্প টু পুটিনস ফেভার। সো এই সামিটের একটা ইটস এ সিম্বলিক ডিপ্লোমেসি, ইট ডিডন্ট প্রডিউস মাচ রেজাল্ট যেটা আমরা দেখছি। বাট আমরা যদি দেখি যে কিছু কিন্তু কনসার্ন আছে, যেটা হাসান ফেরদৌস ভাইও বলেছেন, যে পুটিন ক্লিয়ারলি প্রোক্যাস্টিনেট করছেন, সময় ক্ষেপণ করছেন, এবং এই সময় ক্ষেপণের মধ্যে দিয়ে ট্রাম্প কি পুটিনকে পুটিনের কাজের লেজিটিমেসিটা দিয়ে দিচ্ছে কিনা, এটা নিয়েও কিন্তু যথেষ্ট কনসার্ন রয়েছে। আমরা অলরেডি দেখেছি যে গার্ডিয়ান একটা এডিটোরিয়াল লিখে ফেলেছে, যেটাতে তারা বলছে যে দিস সামিট গ্র্যান্টেড পুটিন ডিপ্লোম্যাটিক লেজিটিমেসি এট এ টাইম ওয়েন রাশিয়া ফেসেস কন্ডেমনেশন ফর ইটস ইনভেশন অফ ইউক্রেন। সো এটা কিন্তু অলরেডি ইউরোপের বিভিন্ন অ্যালাইরা বলছে। আর একটা এডিটোরিয়াল news.com অস্ট্রেলিয়ার একটা পত্রিকা, তারা বলছে যে the optics raised alarm that Trump might prioritize a quick deal possibly at Ukraine's expense over principal negotiation. যে তিনটা শর্তের কথা হাসান ফেরদৌস ভাই বলছেন, যে তারা একটা ন্যাটোর অন্তর্ভুক্তিটা বন্ধ করতে চায়, ইউক্রেনকে ডিমিলিটারাইজ করতে চায়, এবং সাথে সাথে একটা জেলেনস্কিকে সরিয়ে একটা পাপেট গভর্নমেন্ট রাখতে চায়। সো এই শর্তগুলা যদি ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়ে পিস এগ্রিমেন্টের দিকে যান, এটা কিন্তু কোনো পিস এগ্রিমেন্টই হবে না, ইট উইল বি এ সারেন্ডার। সো এই বিষয়গুলা কিন্তু আমাদের যারা ইউরোপিয়ান অ্যালাই আছে তারা খুব ক্লোজলি অবজার্ভ করছে। এবং ইন্টারেস্টিংলি প্রথমে পাকিস্তান এটা শুরু করেছে, সরাসরি স্তুতি করা ডোনাল্ড ট্রাম্পের ইগোকে মাসাজ করার মতো, যে তাকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা। এখন দেখছি যে সমস্ত যেই আফ্রিকান দেশগুলার সরকার প্রধানরা হোয়াইট হাউসে ভিজিট করছে, তারা সবাই এই একই লাইনে কথা বলছে, মানে এটাতেই ট্রাম্প সবচেয়ে বেশি খুশি হবে। এবং কুইক পিস ডিল হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ পাওয়াটাকে ঠেকায়, এরকম একটা মানে বিশ্বাস অনেকের মধ্যে হয়ে গিয়েছে। সো দ্যাট ইজ অলসো প্লেইং সাম থিং, এবং এটাকে কিন্তু খুব স্লোলি মিল্ক করছে মনে হচ্ছে ভ্লাদিমির পুটিন, হুইজে আপনি যেটা বললেন যে হুইজে কেজিবি স্পাই। সুতরাং এখানে মানে ডোনাল্ড ট্রাম্পের যেই ট্রেডিশনাল হুমকি ধামকি, যে টেরিফ দিব, এমবার্গো দিব, ইট হ্যাজ ইটস লিমিট। এটাকে ওভারপ্লে করলে পরে ইট ক্যান ব্যাকফায়ার, এবং সেটার একটা সম্ভাবনা আমরা এখানে দেখছি। সো এগেন আমার কাছে মনে হচ্ছে যে এগেন টাইম উইল টেল যে প্রেসিডেন্ট ট্রাম্প আরো কি বলে, কিন্তু এখন পর্যন্ত সামিট কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। আপনি যেটা বললেন তার সারসংক্ষেপ দ্বারা এরকম, আম ছালা দুটোই যেতে পারে। অর্থাৎ দেখা গেল ইউক্রেনে পিসও আসেনি, এবং পিস প্রাইজ যেটি আছে নোবেল পিস প্রাইজ সেটিও পাননি ট্রাম্প। দুটিই হতে পারে, এরকম অবস্থা দৃষ্টি এরকম মনে হচ্ছে। বিকজ আমার ধারণা ট্রাম্প হ্যাজ নো আইডিয়া হাউ শ্রুড ইজ পুটিন। একান্তই ব্যক্তিগত অ্যানালিসিস, আমি ভুল হতে পারি। আমি একটু অ্যাড করি হাবিব ভাই, দুটো বিষয়ে। জি আপনি এক জায়গায় বলেছেন যে ইউক্রেন কোনো দেশ ছিল না, রাশিয়ার অন্তর্ভুক্ত, একদম ভুল।
9th সেঞ্চুরি থেকে 13th সেঞ্চুরি বড় তো কিয়েভ রুশ বলা হতো। এই শহরে আমি বাস করেছি, এই দেশে আমি বাস করেছি। মানে আপনাকে বলি আমি 20th সেঞ্চুরির আগে তো আর আমাদের এখনকার মতো বর্ডার দাগ করা ছিল না। Correct. 9 থেকে 13 পর্যন্ত কিয়েভস্কি রুশ, Correct. তারপরে কয়েক ভাগে ভাগ হয়ে যায়। জি। অনলি 18th সেঞ্চুরিতে এসে, অনলি 18th সেঞ্চুরিতে এসে আমি- রাশিয়ান এম্পায়ারের অংশ হয় ইউক্রেন। তার আগে আমি আপনার সাথে একমত এবং এটি সত্য। আমি আসলে আই শুড হ্যাভ পয়েন্টেড আউট যে আমি জোসেফ স্ট্যালিনের সময়ের কথাটাই বলতে চাচ্ছিলাম, বিফোর দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ডিউরিং দ্যাট টাইম। আপনি সঠিক বলেছেন, আমি ধরে নিলাম। আমি এখান থেকে একটু বের হয়ে আসি। এখানে বের হয়ে আসি একটি লক্ষণীয় ব্যাপার, হাসান ফেরদৌস, সেটি হচ্ছে চায়নার সাথে আমেরিকার খুব গরম সম্পর্ক চলছে, রাশিয়ার সাথে গরম সম্পর্ক চলছে, কিন্তু ট্রাম্প এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ট্যারিফ বসানো হচ্ছে, স্যাংশন বসানো হচ্ছে। চায়নার সাথে যদিও আলাপ আলোচনা চলছে, নতুন করে আর কোনো কিছু বসানো হয়নি। চায়না এখন পর্যন্ত নথি স্বীকার করেনি, চায়নার জায়গায় আছে, রাশিয়াও নথি স্বীকার করছে না, ব্রাজিল করছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উপর প্রথমে 25%, তারপর আরও 25% বসিয়ে দেওয়া হলো। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি যে মোদি সরকার অত্যন্ত ট্রাম্প প্রিয় একটি সরকার। আপনার গত সপ্তাহে আমি বলেছিলাম যে তাদের মধ্যে আমি দুজনেই বলছিলাম যে তাদের মধ্যে রোম্যান্স ছিল, রোম্যান্সটা এখন রোম্যান্সটা কোথায় শেষ হয়ে গেল, কেন শেষ হয়ে গেল একটি ব্যাপার। কারণ এই মোদিই তো বলছিলেন যে আব কি বার ট্রাম্প সরকার, গত সপ্তাহে আমরা বলেছি, কিন্তু এখন দেখা যায় যে ট্রাম্প সরকার তার হাতে ভিকার থলি ধরিয়ে দিচ্ছেন। আসলে হলোটা কি? আমি ভাই এই নিয়ে আমি লম্বা লেখা পত্রিকায় লিখেছি। আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি, সবাই আমার ব্যাখ্যাটাতে একমত হবেন এমন কোনো কথা নাই। জি। ট্রাম্প সাহেব কখন কি করেন, কেন করেন, এটি ট্রাম্প সাহেব ছাড়া কেউ জানে না। এর পেছনে যে কোনো যুক্তি আছে সবসময় তা কিন্তু নয়। তার কারণ এই ট্রেড চুক্তিগুলি খুব ভেবে চিন্তে সময় নিয়ে লম্বা কমিটি করে ডিসকাশন করে হচ্ছে না। ট্রাম্প সাহেব যখন মনে হচ্ছে তা তিনি ইম্পোজ করছেন, ইম্পোজ করার পরে শুরু হচ্ছে ডিসকাশন। মুখে আমরা কি শুনেছি, মুখে বলা হচ্ছে যে কারণ হচ্ছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে এই অর্থ দিয়ে রাশিয়া যুদ্ধ চালাচ্ছে। ট্রাম্প সাহেব চান যুদ্ধ বন্ধ হতে, ভারতের কারণে রাশিয়া যুদ্ধ বন্ধ করছে না। এটা ট্রাম্পের ফর্মাল আর্গুমেন্ট, কমপ্লিটলি ফ্যালাসি। ফ্যালাসির কারণটা কি? অনেক বেশি তেল কেনে কিন্তু চীন, অনেক বেশি তেল কেনে রাশিয়া থেকে চীনের উপরে কিন্তু কোন রকমের স্যাংশন আরোপ করা হয়নি। ইউরোপ কিউমুলেটিভলি সব দেশ মিলে অনেক বেশি তেল মানে এনার্জি প্রোডাক্টস কিনে রাশিয়া থেকে, তাদের উপরে কিন্তু এই কারণে কোনো সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হয়নি। তাহলে ফলে এই আর্গুমেন্টের কাজে লাগছে না। 2 নম্বর আর্গুমেন্ট হচ্ছে আমরা জানতে পেরেছি কি ব্রিক্স নিয়ে। ট্রাম্প সাহেব বলেছেন যে ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, চীন ইত্যাদি ইত্যাদি তারা চেষ্টা করছে ব্রিক্স ফর্ম করে ডলারকে বিট করতে, একটা পাল্টা প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি করতে। কারেক্ট চেষ্টা করছে তারা। কিন্তু ব্রিক্সের কারণে যদি আপনি ভারতকে ট্যারিফ ইম্পোজ করেন, তাহলে আপনাকে তো রাশিয়াকে করতে হয়, চীনকে করতে হয়। কারণ রাশিয়া এবং চীন হচ্ছে গিয়ে এই ব্রিক্সের প্রধান দুই পিলার, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ট্যারিফ ইম্পোজ করা হয়নি। উল্টো আপনি পুতিন সাহেবকে ডেকে নিয়ে আসছেন কোন শর্ত ছাড়া, আপনার ঘরে রেড কার্পেট আপনি সম্বর্ধনা দিচ্ছেন। সেম থিং উইথ চায়না। গত সপ্তাহে কি হলো? চায়নার উপরে আপনি হুমকি দিলেন, হুমকি দেওয়ার পরে দুবার আপনি আপনার সময় সীমা এক্সটেন্ড করেছেন, আবার গত সপ্তাহে 90 দিন তিনি বাড়তি দিয়েছেন তিনি, তো 2 দিন আগে। ফলে এই সেকেন্ড আর্গুমেন্টও কাজে লাগে না। থার্ড আর্গুমেন্টটা কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি জানি যে যুদ্ধ হয়েছে পাকিস্তান ভারতের মধ্যে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছেন আমার মিডিয়েশনের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হয়েছে। আমি ফোন করেছি, উনি নিজে বলেছেন সারা রাত ধরে কথা হয়েছে, সারা রাত ধরে কথা বলার পরে 2 দিন রাজি হয়েছে যুদ্ধ বন্ধ করতে। একই কথা বলেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাহেব, যে ট্রাম্প সাহেবের কারণে যুদ্ধ বন্ধ হয়েছে। কিন্তু মোদি বলছে যে এখানে ট্রাম্প সাহেবের কোনো ভূমিকা নেই। আমাদের 2 দেশ এক সামরিক লাইনে কথা বলে সিদ্ধান্তে পৌঁছেছে যুদ্ধ বন্ধ করতে, এবং যুদ্ধ বন্ধের উদ্যোগটা এসছে পাকিস্তানের কাছ থেকে। এটা মোদি সাহেব বলেছেন। এখন মোদি হচ্ছে আমার বন্ধু, সে কোথায় আমাকে সাহায্য করবে নোবেল প্রাইজ পেতে, তারা তিনি উল্টো আমাকে বলতো যে না তুমি কাজটা করোনি। ফলে ট্রাম্প যদি খেপে থাকেন, আমি তো কোন অন্যায় দেখি না। যদি
আমি দাবি করছি যে কতগুলি আমি অলরেডি কিন্তু আমি 5-6 মাসে পিস ডিল করে ফেলেছি। আজারবাইজান আর্মেনিয়ার সঙ্গে করে ফেলেছি, আমি রোয়ান্ডা কঙ্গোর মধ্যে করে ফেলেছি, আমি থাইল্যান্ড ক্যাম্বোডিয়া, পাকিস্তানও করতে বললে তোমার দোষটা ছিল কি? আমি করেছি তো, উনি দাবি করছেন। আর তুমি মোদী সাহেব আমার বন্ধু হয়ে বলছো যে না ট্রাম্প সাহেব কিছু করেননি। এই থার্ড কারণটার কারণে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, এর সঙ্গে রাজনীতি নেই, এর সঙ্গে অর্থনীতি নেই, বাণিজ্য নেই, সম্পূর্ণ ব্যক্তিগত ক্রোধ থেকে ট্রাম্প সাহেব করেছেন। আরেকটা এক্সাম্পল দিই, তিনি কিভাবে ট্যারিফ দেন। ব্রাজিলের সঙ্গে আমেরিকার কিন্তু সারপ্লাস ট্রেড, সিগনিফিকেন্ট সারপ্লাস। সেখানে উনি ব্রাজিলের উপরে সিগনিফিকেন্ট ট্যারিফ আরোপ করেছেন কি যুক্তিতে? যে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিচ্ছে। বোলসোনারো আপনারা জানেন ট্রাম্পের কায়দায় আমাদের এই জানুয়ারি ঘটনার মতোই তিনি চেষ্টা করেছেন কু করতে, একটা পাল্টা কু, তার জন্য তার বিচার শুরু হয়েছে। সেই কারণে ট্রাম্প সাহেব বলছেন যে আমি পাল্টা ট্যারিফ তোমার আরোপ করছি। শুধু তাই নয়, যেই জাজ, যে বিচারকের যে আদালতে এই মামলা হচ্ছে, সে জাজের বিরুদ্ধে তিনি স্যাংশন আরোপ করেছেন। এটা কখন হয়? ইনি কি পৃথিবীর বাদশা যে যার যা খুশি হবে, যখন যা খুশি হবে তাই করবেন? আমি তো ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার দেশে আইন ভঙ্গ হয়েছে, যেই করুন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমি। আর তুমি ওয়াশিংটনে বলে বসছো তোমাকে এই ব্যবস্থা চেঞ্জ করতে হবে। দিস ইজ পিওর ইম্পেরিয়াল বিহেভিয়ার। এটা হচ্ছে পুরনো 19th সেঞ্চুরির আগের ঔপনিবেশিক অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড দিয়ে কি পৃথিবী চলবে এখন? আমার তো মনে হয় না। জি, আমি ইন্টারেস্টিং, কিন্তু এর কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে ইন্ডিয়ার অর্থনীতিতে সামগ্রিকভাবে। আমার মনে হয় ব্যাপক এই প্রসঙ্গে আপনি ভালো বলেছেন, আমি বলতে ভুলে গেছি আমি। ইয়েস, মোদী সাহেব কি বলছেন? ট্রাম্প সাহেব চাইছেন যে ট্রেড ডিলটা করতে, তা হচ্ছে যে ভারতে অনেক বেশি মার্কিন কৃষি পণ্য পাঠাতে হবে। জি, আর ভারত কি বলছে যে আমি কোনোভাবেই আমার কৃষকদের স্বার্থকে পূর্ণ করব না। উনি এক জায়গায় পার্লামেন্টে বলেছেন যে আমি জানি এই অবস্থা নেওয়ার জন্য আমাকে বড় কিমাত চুকাতে হবে। কিমাত মানে অনেক মূল্য দিতে হবে আমাকে, যেটাকে ব্যাখ্যা করা হচ্ছে প্রবাবলি মোদী সাহেবকে পলিটিক্যালি তিনি সাফার করবেন। আমি ঠিক উল্টো মনে করি, এই কথা বলার জন্য, এই শক্ত অবস্থান নেবার জন্য মোদী সাহেবের অবস্থান আরো শক্ত হবে রাজনৈতিকভাবে। এক্স্যাক্টলি পলিটিক্যালি। একটা এক্সাম্পল দেই, শশী থারুর, আমার প্রাক্তন বস, কংগ্রেসের জনপ্রিয় সাংসদ, তিনি বলেছেন মোদী ঠিক কাজ করেছে, আমরা মাথা নোয়াবো না, আমরা আমাদের স্বার্থকে কম্প্রোমাইজ করব না। দেখছে, তার মানে politically Modi will gain so much more by standing up to Trump. হ্যাঁ, আমার মনে হয় আমি আপনার সাথে একমত, কারণ এই যে আগামী নির্বাচন যে আসছে, এখানে কিন্তু ওনার ভালো করার কথা ছিল না, এবং অনেকেই শঙ্কিত ছিল বিজেপির বিভিন্ন পজিশন নিয়ে। কিন্তু এই যে পলিটিক্যাল অবস্থা তৈরি হলো ভারতের সাথে আমেরিকার এই ট্যারিফ নিয়ে, এটিতে মোদি লাভবান হবেন বলে আমি মনে করি। মোদি তথাপি বিজেপি ডেফিনেটলি। ভারত কতখানি লাভবান হবে এই ব্যাপারে আমার শঙ্কা আছে, কারণ আমি মনে করি না ভারত লাভবান হবে, কারণ 90 বিলিয়ন যেখানে আপনি রপ্তানি করে থাকেন, এটি কোনো পিনাট মানি না, ইটস আ লট অফ মানি। আমি ট্রাম্পের প্রসঙ্গে থাকতে যাচ্ছি, নাকিবুর রহমান আপনার কাছে যাচ্ছি। ট্রাম্প, আমরা জানি অবস্থার কিছু পরিবর্তন হয়েছে, এখন ডিসিকে টেক ওভার করেছেন। উনি বলছেন এখানে আইন শৃঙ্খলা ভালো না, ইমিগ্রেশন অবস্থা ভালো না, এইখানে আমি ফেডারেল রিজার্ভ কল করছি, সে নিয়ে অনেক গন্ডগোল আজকে আবার তুলে নিয়েছেন। এটি আসলে মানে কেন ট্রাম্প হঠাৎ করে ডিসি টেক ওভার করলেন, এবং এর আসলে লং টার্ম পলিটিক্যাল র্যামিফিকেশন কি হতে পারে বলে আপনি মনে করেন? সো একটু আগের যেই আমি লেটেস্ট হাফিংটন পোস্ট রিপোর্ট করেছে যে কিছুক্ষণ আগেই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন রিভার্সেস কোর্স এন্ড এগ্রিজ টু লিভ ডিসি পুলিশ চিফ ইনচার্জ। সো যেটা এর আগে যে উদ্যোগটা ট্রাম্প নিয়েছিল যে ওয়াশিংটন ডিসি, সো মূলত দর্শকদের বোঝার সুবিধার্থে আমরা যদি বলি যে নর্মালি আমাদের বাংলাদেশে পুলিশ প্রশাসন ফেডারেল গভর্নমেন্ট অথবা মূল গভর্নমেন্টের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সমস্ত দেশের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা থাকে। কিন্তু আমেরিকাতে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টগুলা সেই সিটির আন্ডারে থাকে। সো মেয়রের আন্ডারে হলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থাকে। এটা নিউ ইয়র্ক সিটিতেও, নিউ ইয়র্ক সিটি মেয়র বেসিকলি অ্যাপয়েন্টস দ্য
chief of city police. So similarly, Washington DC mayor appoints the police chief. So সেখানে ট্রাম্প প্রপোজ করেছিলেন যে যেহেতু ডিসি খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক বিষয়াদি আছে হাবিজাবি, সো হি ওয়ান্টেড টু ইন্টারফিয়ার উইথ দ্য অথরিটি অফ দ্য পুলিশ চিফ, যেটা নিয়ে ডিসি লসুট করার উদ্যোগ নিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প এটাকে রিভার্স করলো। আমার কাছে যেটা মনে হয় যে এটার একটা বড় কারণ হলো যে এই যে পুতিন এবং ট্রাম্পের যে সামিটটা হলো এবং এই সামিট কোনো কিছু রেজাল্ট করলো না, মানুষ এটা নিয়ে কথা বলবে, কিন্তু সাথে সাথে যদি আর একটা ডিস্ট্রাকশন থ্রো করে দেওয়া যায় তখন এটা নিয়ে মানুষ কথা বলবে। আমরা জাস্ট আরো একটু অ্যাড করতে চাই যে ডিসির স্টেটহুড নিয়েও কিন্তু অনেক সময় কথা হচ্ছিল, কিন্তু রিপাবলিকানরা এটাকে খুব শক্তভাবে এটাকে সাপ্রেস করে রাখছিল, কারণ ডিসি যদি স্টেটহুড হয় তাহলে দুজন সেনেটর, ডেমোক্রেটিক সেনেটর অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ ডিসির অলমোস্ট মানে আমরা যদি 50টা স্টেটের মধ্যে ডেমোক্রেটিক কনসেন্ট্রেশন দেখি ভোটের, ওয়াশিংটন ডিসি স্টেট না, কিন্তু ওয়াশিংটন ডিসির যেই ভোটের প্যাটার্ন আমরা দেখি, ইলেকটোরাল কিছু ভোট আছে, সেটা অলমোস্ট 92-93% মতো ডেমোক্রেটিক লিনিং হয়। সুতরাং ডিসি স্টেটহুডটা এ কারণেই সাপ্রেস থাকবে। বাট এই বিষয়টা অবতারণা করে যেটা মাস্টারফুলি ট্রাম্প করছেন, যেটা আমরা আলোচনা শুরুর আগে হাসান ফেরদৌস ভাই আর আমরা কথা বলছিলাম যে জেফরি এপস্টিনের ফাইল নিয়ে কিন্তু, গেস্ট লিস্ট নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলছি না এখন, এটা অলরেডি বারিড হয়ে গেছে। সো এই যে একটার পর একটা ডিস্ট্রাকশন, নতুন গল্প আসছে এবং ওই গল্প নিয়ে আমরা ব্যস্ত, আমার মনে হচ্ছে যে ডিসির এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারফিয়ারেন্সটাও এরকম একটা ডিস্ট্রাকশন। এটা নিয়ে লোকজন আগামীকাল পরশু কথা বলতে থাকবে, যার ফলে এই সামিট, পুতিন ট্রাম্প সামিটটা যে একটা ব্যর্থ সামিট, এটা নিয়ে লোকজন কম কথা বলবে, এটাই মনে হয় একটা বড় উদ্দেশ্য। আপনার তাই মনে হয়? আমি তো আরো আমি আরো মনে করি, হাসান ফেরদৌস আপনিও বলার সুযোগ পান। আমি একটু 30 সেকেন্ড শেয়ার নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার কেন জানি মনে হয় এটি একটি মহড়া, এটি একটি মহড়া হতে পারে। কিসের মহড়া সেটি আমি, হাসান ফেরদৌস আপনি যদি জেনে থাকেন আপনি আমাদেরকে জানাবেন, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শুনবো আপনার কাছে। না, আমি শুনি আপনার কথাটা। মহড়া আপনি বলছেন কিসের? আমার কাছে মনে হচ্ছে যে ডেমোক্রেটিক যে সিটিগুলি আছে, যারা তার কথা শোনে না বা শুনতে চায় না, সেখানে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে কবজা করতে হয়, তার একটি মহড়া উনি দেখিয়ে দিলেন। এটি আমার ধারণা, আই কুড বি রং। এটা আপনি অন দ্য রাইট ট্র্যাক। এটা একটা পলিটিক্যাল ডিসিশন। ডিসিতে ন্যাশনাল গার্ড ডিপ্লয় করা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। কেন? ট্রাম্প সাহেব কিন্তু অনেক আগে থেকে ডিসিতে ক্রাইম ভরে আছে, ডিসিতে হোমলেসনেস আছে, ডিসিতে ইত্যাদি ইত্যাদি, আগের বারও তিনি একই কথা বলেছেন, চেষ্টাও করেছিলেন ইন্টারভিউ করতে। তার সকল লক্ষ্য হচ্ছে ডেমোক্রেটিক কন্ট্রোল স্টেটস গুলিতে বা সিটিগুলিতে, নিউ ইয়র্ক, শিকাগো, কি বলে আমাদের বাল্টিমোর, তিনি বলার চেষ্টা করছেন যে ডেমোক্রেটরা ল অ্যান্ড অর্ডার প্রশ্নে খুব দুর্বল। মাথা রাখবেন যে সামনে নির্বাচন, মিড টার্ম সামনে আসছে। ট্রাম্প সাহেবের সবচেয়ে শক্ত অবস্থা জিনিস কোনটা? একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার আর ইমিগ্রেশন। ডেমোক্রেটদের আবার এই দুটো কিন্তু সবচেয়ে দুর্বল জায়গা। ডেমোক্রেটরা, আমরা নিউ ইয়র্কে জানি মামদানি সাহেবের ডিফান্ড দ্য পুলিশ, এই যে ইমেজটা আছে, ট্রাম্প সাহেব এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমরা সবাই তো চাই সেফ থাকতে, তাই না? আপনি ডেমোক্রেটিক হন আর রিপাবলিকান হন, কিন্তু আমরা দেখতে পাই কি যে ডেমোক্রেটিক সিটিগুলো আসলেই তো, নিউ ইয়র্ক মনে করা যাক বা শিকাগো মনে করা যাক বা বল্টিমোর মনে করা যাক, অনেক হাই ক্রাইম। অনেক কারণ আছে, কিন্তু ক্রাইম তো অনেক হাই, এতে কোনো সন্দেহ নাই। এবং এও সব ঠিক যে ডেমোক্রেটরা অনেক বেশি লিনিয়েন্ট অন দি ইস্যু অফ ল অ্যান্ড অর্ডার, অ্যাটলিস্ট দ্যাট ইজ দ্য পপুলার পারসেপশন। ট্রাম্প ঠিক এইটাকে ব্যবহার করছে, খুব স্মার্টলি, ক্লেভারলি ব্যবহার করছে। লক্ষ্য করে দেখবেন যে যখন ডিপ্লয় করা হলো ন্যাশনাল গার্ড ওয়াশিংটন ডিসিতে, ডিসির যে মেয়র মহিলা, তিনি কিন্তু আপত্তি করলেন না, তিনি রাজি হলেন। কারণটা কি? বিকজ শি নিডস হেল্প। ট্রাম্প সাহেব তার লক্ষ্য যদি হতো ডিসিকে হেল্প করা, তাহলে তিনি অনায়াসে ডিসির বাজেটটা বাড়াতে পারতেন, ডিসিকে তিনি পয়সা দিতে পারতেন অতিরিক্ত কি বলে পুলিশ হায়ার করবার জন্য। তা না করে তিনি কি করলেন? টেক ওভার করলেন, ডিসি পুলিশকে তিনি টেক ওভার করলেন এবং
3,000 অতিরিক্ত সৈন্য পাঠালেন। ন্যাশনাল গার্ড মানে সৈন্য, কিন্তু ইটস এ অপটিক্সটা কি দেখো, ওয়াশিংটন রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, এটা তো সাজোয়া গাড়ি চলছে, অবস্থা এতই খারাপ। আপনারা দেখে খুবই খারাপ অবস্থা। কারণটা কি? এরা সবাই ইনএফিশিয়েন্ট, সবাই করাপ্ট, সবাই ব্যর্থ। এই ইমেজটা তিনি ব্যবহার করতে চান মিড টার্মে, দ্যাটস ওয়াই। এবং আজ গতকাল আমার মনে হয় উনি কিন্তু ব্যাপক সমালোচনা করেছেন শিকাগোর মেয়র, ডেমোক্রেটিক মেয়র, বলছেন উনি অযোগ্য, এই লোককে বের করে দেওয়া উচিত। So that's the common refrain for him. That's the common refrain for শিকাগো বলেন, লস অ্যাঞ্জেলেস বলেন, সান ফ্রান্সিসকো বলেন, যেখানে ডেমোক্রেটরা আছে সেখানে হোমলেসনেস, সেখানে ল অ্যান্ড অর্ডার খুব খারাপ, সেখানে অবস্থা বসবাসযোগ্য নয়। আমি রিপাবলিকান স্টেট বা রিপাবলিকান অধ্যুষিত এলাকা নিয়ে এখন কোনো কথা বলবো না, এটি আমাদের বলার সময় আসবে, আমরা বলবো। কারণ মানুষ এখন বলবে যে হাবিব রহমান আপনি তো ডেমোক্রেটিক পার্টি, আমরা বুঝতে পারছি না, নাথিং লাইক দিস। আমি আরেকটি ব্যাপার, আপনারা দুজনেই রেসপন্ড করতে পারেন, ডেমোক্রেটদের কোনো উচ্চবাচ্য আমরা শুনছি না, কারণ কি? একেবারে উচ্চবাচ্য হচ্ছে না সেটা না, যেটা ডেফিনেটলি ডিসির এই ইন্টারফিয়ারেন্স নিয়ে যে ল সুটের উদ্যোগটা হয়েছিল, এটা তো ডেমোক্রেটিক লয়াররাই করেছেন। সো একেবারে উচ্চবাচ্য হচ্ছে না সেটা। আমি চাক শুমার, ন্যান্সি পেলোসি, হাকিম জাফরি or other senators, even Bernie Sanders, I'm not hearing anything. না, এটা ডেফিনেটলি মানে এটা অ্যাডমিট করতে লজ্জা পাওয়ার কিছু নাই। ডেমোক্রেটিক লিডারশিপ ইজ ভেরি উইক, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো ডেমোক্রেটিক লিডারশিপ ইজ নট লিভিং আপ টু দ্য এক্সপেকটেশনস, and that is why we are where we are. So মানে এটাই আমরা দেখছি, যে কারণে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট আমাদের কপালে জুটেছে। I mean, I don't want to beat the dead horse. Nancy Pelosi should be in pyramids. She shouldn't be. She shouldn't be in politics. She's corrupt anyway. I mean, we all know that. কারণটা হচ্ছে, আমি একটু সামান্য এক কথা বলি, আমি যে এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টি একটা ট্রানজিশনের মধ্যে আছে। I agree. এবং সে কারণেই কোনো শক্ত পলিসি ফর্মুলেশন আমরা দেখতে পাচ্ছি না ডেমোক্রেটিক পার্টি থেকে। নতুন লিডারশিপ তৈরি হচ্ছে। ভালো কথা মনে করেছেন। আমি জোরান মামদানির সাথে ওবামা কথা বলেছেন ফোনে, এই ব্যাপারটি বেরিয়ে এসেছে। কতখানি সত্য আমি এখনো যাচাই করতে পারিনি, আপনি যদি কিছু জেনে থাকেন আমাদের বলতে পারেন। না, ওই পত্রিকায় দেখেছি আমরা যে স্পেকুলেশন দেখতে পাই, এবং কোয়াইট লাইকলি হতে পারে, কারণ ওবামা এখনো, তিনিও পুরনো পলিটিশিয়ান, কিন্তু তিনি এখনো তরুণদের মধ্যে তার বক্তব্য এখনো গ্রহণযোগ্য অনেক বেশি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন কনফিগারেশন চলছে, নতুন লোক খোঁজা চলছে। এবং দেখবেন মিড টার্মে কিন্তু, আমরা হয়তো আগামীবার এই নিয়ে কথা বলবো, মিড টার্মে কিন্তু অনেক নতুন নতুন মুখ আমরা দেখতে পাবো। জি, অনেক নতুন নতুন ইয়াঙ্গার জেনারেশনের একটা, আই হোপ সো। আমি কেন, অনেক সবাই এটি প্রত্যাশা করছেন, কারণ এই যে মমি যারা আছেন, these are really mummies, they have nothing to say, they have nothing to add. Unfortunately যেটা হলো যে আমরা কিছু চেঞ্জ প্রত্যাশা করছি, কিন্তু আমরা যদি দেখি যে ওহাইও সিনেট রেসে, সো ডেমোক্রেটিক পার্টি ইজ রিজর্টিং ব্যাক টু সেই ওল্ড গার্ড, সেই ওল্ড গার্ড, তাদের কি বলে আপনার শেলডন, that is the problem. হ্যাঁ, শেলডন ব্রাউনের কাছে চলে যাচ্ছে। So he is the only one who can win Ohio. So but that's one off. মানে আমি বলতে চাচ্ছিলাম যে প্রেসিডেন্ট ওবামা definitely is a progressive, but he is probably the only progressive who is closer to the establishment than any other progressives. আমি এগ্রি, কিন্তু কথা হচ্ছে, যদি অ্যারিজোনা জিততে আপনাকে ক্রিস্টেন সিনেমার কাছে আবার যেতে হয়, তাহলে কেমন হবে আপনি চিন্তা করতে পারেন? That's pathetic. Really pathetic. Thanks God Arizona is not in play in 2020. I know, but I'm just giving an example. আমি প্রসঙ্গ পরিবর্তন করে বাংলাদেশের প্রসঙ্গ একটু আসতে চাচ্ছি, কারণ আজকে বাংলাদেশের আঙ্গিকে, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দিন। এবং আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি 15ই আগস্ট 1975-এর হত্যাকাণ্ডের কথা, শেখ মুজিবুরের এবং তার পরিবার সহ। এই হত্যাকাণ্ডের 21 বছর পর শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তারা হত্যাকারীদের বিচার শুরু করে। একই সঙ্গে তারা 15ই আগস্টে জাতীয় শোক দিবস এবং এক সরকারি ছুটির দিনও ঘোষণা করে। 98 সালের নভেম্বরে এই শেখ মুজিবুরের হত্যার 15 জনকে মৃত্যুদণ্ড দেন, পরে উচ্চ আদালতে 12 জনকে বহাল রাখেন, বাকি 6 জন এখন আসামির মৃত্যু কার্যকর হয়েছে, কিন্তু একজন বিদেশে মারা গেছেন, 5 জন এখনো পলাতক।
কিন্তু 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং এবার টানা 15 বছর শাসনকালে আওয়ামী লীগ 15 আগস্ট এবং 21 আগস্টের গ্রেনেড হামলাকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত, যেটা আপনারা সবাই জানেন। 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, গোলাপগঞ্জের টুঙ্গিপাড়ায় কবরের শ্রদ্ধা জানানো সব বিভিন্ন জিনিস হতো। হাসান ফেরদৌস, আমি আপনাকে দিয়ে প্রথমে শুরু করব। আমাদেরকে এখন অনেক প্রশ্নই হতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। একটি বড় ব্যাপার যেটি আলোচনার প্রয়োজন আমি মনে করি, এই 15 আগস্ট ফিরে দেখা, সিইং ব্যাক 15th আগস্ট, এবং এটির সিগনিফিকেন্স, এর তাৎপর্য কি, এবং মানে why should we remember him and his legacy? I'm talking about Sheikh Mujibur Rahman. হাসান ফেরদৌস। আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেমন? শুধু শেখ মুজিবুর রহমান নয়, এই লোকটির নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ গেছে বলে তাকে ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না। আমি বলি না তিনি সম্পূর্ণ শুদ্ধ একজন মানব, ভুল ত্রুটি তার ছিলই, কিন্তু তাকে, তিনি হচ্ছে সেই সিম্বল, যে সিম্বলকে ব্যবহার করে আমরা যুদ্ধ করেছি এবং এখনো গণতন্ত্রের পক্ষে লড়াই করছি আমরা। 15 আগস্টের ঘটনাটা, প্রথম কথা হচ্ছে we have to condemn it. আমাদের জাতির পিতাকে, তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, যারা খুন করলো তারা প্রমোশন পেয়ে বিদেশে চাকরি নিয়ে চলে গেল এবং এখন অনেকে বহাল তবিয়তে আছে। কর্নেল রশিদ ফিরে এসে ঢাকায় এসে লম্বা তিনি ইন্টারভিউ দিয়েছেন। কোন সভ্য দেশে এটা গ্রহণযোগ্য হতে পারে না, হওয়া উচিত নয়। পাশাপাশি এও ঠিক যে মিথটা গড়ে উঠেছে বঙ্গবন্ধুকে ঘিরে, এবং সেই মিথকে ব্যবহার করে যেই ক্ষমতার অপব্যবহার দেখেছি আমরা গত 15-16 বছরে আওয়ামী আমলে, সেটাও গ্রহণযোগ্য নয়। ইতিহাসকে আমরা দেখব একটা ক্রিটিক্যাল চশমা দিয়ে, যাতে করে আমরা এগুতে পারি, আমাদের পিছিয়ে যেন না যেতে হয়। যে আয়নাটা ব্যবহার করা হয়েছে গত 15 বছর, 16 বছর বা 20 বছর বা ইনফ্যাক্ট গত 50 বছর, লিটারেলি, তা হচ্ছে আমাদেরকে পেছনে টেনে নিয়ে যাওয়া, আমাদের আগাতে দেওয়া হয়নি। আপনারা দেখেছেন যে 15 তারিখের কথা ফিরে দেখানো। আমি 15 তারিখ ঢাকায় ছিলাম, আমি বিদেশে ছাত্র ছিলাম, ফিরে এসেছি 15 তারিখে অগস্ট মাসে ঢাকায়। 15 তারিখ সকালে মনে আছে আমার, হু হয়ে গেছে, ডালিম সাহেব ঘোষণা করে বসে আছেন, একটা লোক রাস্তায় নামেনি। আমাদের পাড়ার এক দোকানদার ছিল, আত পাগল দোকানদার, সেই দোকানদার, একমাত্র সেই দোকানদার দেখেছি আমি, দৌড়ে এই পাড়া থেকে এই মুহূর্তে দৌড়ে বলছে বঙ্গবন্ধু মারা গেছে। ওয়ান সলিটারি ভয়েস। আরো ইন্টারেস্টিং, আমি তো ছুটি কাটা ঢাকায় এসেছি, ফিরে গেলাম মস্কো দিয়ে দেখি, মস্কোতে বেড়াতে এসছেন কে? ন্যাপের প্রধান মুজাফর আহমদ সাহেব। ন্যাপের প্রধান মুজাফর আহমদ সাহেব মস্কোতে এসছেন, এইটা বোঝাতে যে বাংলাদেশ ইজ ফাইন, তোমরা আসানরা উদ্বিগ্ন হও না, বঙ্গবন্ধু মারা গেছে, নো বিগ ডিল, এভরিথিং ইজ ফাইন। ন্যাপের প্রধান, আমি তখন সেখানে আছি। তার মানে নতুন যে সরকার গঠিত হলো, তা কিন্তু পুরোপুরি আওয়ামী লীগের সরকার ছিল, এবং লিটারালি এই আওয়ামী লীগ সরকারই কিন্তু কম বেশি কিছু বাদ গেল, কিছু ঢুকলো, কন্টিনিউ করেছে। এবং যত অপকর্ম ঘটেছে গত 15 বছরে, আমরা ঘুরে ফিরে ওই 15 আগস্টের ঘটনা দিয়ে তাকে ধুয়ে ফেলতে চেষ্টা করেছি আমরা। 15 আগস্ট উচিত ছিল আমাদের জন্য একটা লিটমাস টেস্ট হওয়া উচিত ছিল, যে কি করা উচিত, কি করা উচিত না। আমরা কিচ্ছু শিখিনি, না শিখে আমরা ঠিক সেটাই করে গেছি, যে ভুলগুলি বঙ্গবন্ধু করেছিলেন। এই বঙ্গবন্ধুর ভুলের কথা এখানে যাব না, কিন্তু ভুল অনেক হয়েছিল, অনেক ভুল হয়েছিল। কেন একটি লোক রাস্তা নামেনি? অথবা গতকাল যে 15 আগস্ট হয়ে গেল, কেন লোক রাস্তা নামেনি? অনেকে বলে যে লোকে ভয় পেয়েছে। আমরা যুদ্ধ করেছি না 71-এ, সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, ভয় পেয়েছিলাম? আমরা ভয় পাইনি বলে জিতেছিলাম। যদি বঙ্গবন্ধুর লিগেসিকে আপনি যদি এস্টাবলিশ করতে চান, আপনাকে ভয় থেকে দূরে যেতে হবে। ভয় পেয়ে জ্যাকসনাইটসে প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দেবে, ভাববেন যে মহাকাজ করে ফেলাম, তাতে হবে না। কেমন? আমি এখানে শেষ করি, নকিব ভাই কি বলে শুনি একটু আমি। জি, নকিবুর রহমান, আপনার কাছে আমি শুনতে চাবো, এবং it is going to be difficult for you, but I will put that question to you. I know it's going to be difficult, but let's be fair and honest. What should be his legacy from your? এখানে প্রশ্ন শেষ নয়। এখন আমরা জানি, and হাসান ফেরদৌস সঠিকভাবে বলেছেন, যে
কোনো একজন লোক পাশে দাঁড়ায়নি সেদিন। উনি 15 আগস্ট ঢাকায় ছিলেন 1975 সালে, রাইট? কেউ দাঁড়ায়নি। আমরা একই জিনিস দেখলাম 32 নম্বর যখন ভেঙে ফেলা হলো, কোনো লোক তাদের সমর্থনে পাওয়া গেল না। আওয়ামী লীগের বড় বড় গলাবাজ যারা ছিলেন দেশ ছেড়ে পালিয়ে গেল, বর্ডার ক্রস করে চলে গেল এদিক সেদিক। যারা বিভিন্ন দেশে আছেন তাদেরও কোনো কথা শোনা যাচ্ছে না। এবং সঠিকভাবে বলেছেন, দুজন লোক দাঁড়িয়ে যদি জ্যাকসন হাইটে গলা ফাটিয়ে, এটি হয়তো পরবর্তী যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে তিনি হয়তো দাবি করবেন যে দেখো আমি কিন্তু জ্যাকসন হাইটে দাঁড়িয়েছিলাম পতাকা হাতে, আমাকে একটি পদ দাও, আমাকে একটা ব্যাংক দাও, আমাকে একটি ব্যাংক দাও। হ্যাঁ, পদ, আমি দুঃখিত ভুলে গেছি, পদ। হ্যাঁ, কোটি কোটি টাকা দিতে এখন হয় না, ব্যাংকটি দিয়ে দাও আমাকে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো তাহলে শেখ মুজিবের লেগেসি, হাউ ডু ইউ সি ইট ফ্রম ইয়োর পার্সপেক্টিভ, ফ্রম ইয়োর পার্টিস পার্সপেক্টিভ? সেকেন্ড হচ্ছে, কেন এই 32 নম্বরে কেউ গেল না এখন? নো বাডি কেম। 75, 25, বলুন। প্রথম কথা হলো যে আমি ডেফিনেটলি অধিকাংশ সময় হাসান ফেরদৌস ভাইয়ের সাথে পুরাপুরি একমত হই। দু একটা খুব রেয়ার অকেশনে ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি। That's a good thing. Difference of opinion is a good thing. সো আজকে উনি যেটা বলেছেন আমি মোটামুটি একমত, দু একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করি। বলুন। আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে অশ্রদ্ধা করতে পছন্দ করি না। শেখ মুজিবুর রহমান সাহেবের যেই অসামান্য অবদান গণতান্ত্রিক আন্দোলনে, আইয়ুব বিরোধী আন্দোলনে, তার ত্যাগ, ডেফিনেটলি বাংলাদেশের যেই স্থাপনা, অবিসংবাদিতভাবে বাংলাদেশের মানুষ 1969 সালের নির্বাচন, 69 সালের আন্দোলন, 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সো এটা ইটস এ রিয়ালিটি। এটা আমরা কেউ অপছন্দ করলো কি করলো না এটাতে কিছু যায় আসে না, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং এই শ্রদ্ধা এবং এই অবদানটা স্বীকার করে শেখ মুজিবুর রহমান সাহেবের যেই প্রাপ্য, সেই প্রাপ্য ইতিহাসে তাকে দিতে হবে। মানে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট। এই জায়গাটাতে যারা বিরোধিতার খাতিরে এতটুকু পর্যন্ত শ্রদ্ধাবোধ দেখাতে কার্পণ্য করে, তাদের দ্বারা ভবিষ্যতে ভালো কিছু আমি আশা করি না। সুতরাং শেখ মুজিবুর রহমান সাহেবের যে অবদান সেটাকে স্বীকার করতে হবে এবং সেই অবদানটা স্বীকৃতি দিতে হবে। অ্যাট দ্য সেম ব্রেথ আমি বলবো যে একটা অবদান পরবর্তী কাজকর্মকে ইনভ্যালিডেট করে দেয় না কিংবা হোয়াইট ওয়াশ করে দেয় না। আপনি খুব ভালো কাজ করছেন আজকে, এটার জন্য আমি আপনাকে প্রশংসা করব, আপনাকে আমি একটা পেডেস্টেলে বসিয়ে রাখবো, কিন্তু তার মানে এই না যে ইউ আর এক্সানারেটেড ফ্রম এনি ফিউচার রং ডুইংস। সো এই জায়গাটাতেই আমাদের জন্য একটা লেসন রয়েছে যে গভর্নেন্স ইজ ডিফারেন্ট ফ্রম রেভলিউশন, মানে রেভলিউশনের নেতৃত্ব দেওয়া। রেভলিউশনের নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব, খুব সাকসেসফুলি রেভলিউশনারি লিডার তিনি ছিলেন, বাট হি হ্যাড শর্টকামিংস ইন গভর্নিং। এবং এই গভর্নেন্সে তিনি যেটা করেছেন সেটা হলো যে আমরা গত 15 বছরের যে ফ্যাসিবাদী চরিত্রটা দেখেছি, এটার কিন্তু শুরুটা, একটা স্নিক প্রিভিউ কিন্তু আমরা দেখেছিলাম 72 থেকে 75-এর মধ্যে, যে তিনি নিজের দলকে শেষ করে দিয়েছিলেন বাকশাল এস্টাবলিশ করার মাধ্যমে। 4টা পত্রিকা বাদ দিয়ে তিনি সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতার একেবারে গলা চেপে ধরেছিলেন। তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তিনি শুরু করেছিলেন সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে, এবং সেই সময়ে রক্ষী বাহিনীর দ্বারা জাসদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। সো এই জিনিসগুলাকেও কিন্তু আমাদেরকে ইতিহাসের নির্মোহ আলোচনার মধ্যে আনতে হবে। এবং 1975 সালের 15ই আগস্ট যেই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, এটাকে নির্মোহভাবে আমাদেরকে দেখতে হবে। এটাকে নির্মম হত্যাকাণ্ড হিসাবে কেউ দেখে তাদের প্রিয় নেতাকে হত্যা করা হয়েছে সপরিবারে, কিছু কিছু মানুষ এটাকে একটা বিপ্লব হিসাবেও দেখে। সো আমি কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু এটার রেজাল্টটা যেটা হয়েছে যে 75 সালের এই বিপ্লবের পরবর্তীতে আরো কিছু ইভেন্ট হয়েছে, তার মাধ্যমে কাউন্টার রেভলিউশনও হয়েছে, সেটাকে রোহিত করা গিয়েছে 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের মাধ্যমে, এবং সেখানে
প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে উত্থানটা আমরা দেখেছি, অ্যান্ড দেন হি ডেলিভার্ড, হি ওয়াজ নোবডি বিফোর, কিন্তু তিনি কিন্তু একটা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে কিন্তু একেবারে আমি বলবো না যে তিনি গণতন্ত্র ইস্টাবলিশ করে ফেলেছিলেন, বিকজ 1979 সালের নির্বাচনও প্রশ্নবিদ্ধ, কিন্তু ওর সমস্ত রাজনৈতিক দলের যেই রাজনীতি করার অধিকার, তারপরে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কারো চোখ রাঙানির উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া, অর্থনৈতিক উন্নতি, এগুলার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে অবদান, এটা কিন্তু আমরা দেখেছি এর ধারাবাহিকতাতে এসেছে। তারপরে আবার 81 সালে আমরা আবার সামরিক উর শিকার হয়ে গেলাম। সো উই হ্যাড দিস আপস অ্যান্ড ডাউনস। সুতরাং আমি যেটা শেষ করব এই বলে যে ইতিহাসে যার যতটুকু প্রাপ্তি তাকে সেই শ্রদ্ধা সম্মান দিতে হবে, এবং এটা দিতে যদি আমরা কার্পণ্য করি আমরা সামনে এগোতে পারবো না। বাট এট দ্য সেম টাইম আমরা যদি এই একজন ব্যক্তির একটা ভূমিকাকে তার পরবর্তীতে ব্যবহার করে সমস্ত অপরাধকে ঢাকার চেষ্টা করি, সেটা, এবং বেসিক্যালি আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে তার স্ট্যাচু স্থাপনের চেষ্টা করি, প্রত্যেকটা মানে কারেন্সিতে তার মানে ইয়ে করা, যেভাবে মানে ওভার ইউজ করা হয়েছে, এটার জন্য ডেফিনেটলি উনি যদি জীবিত থাকতেন তাহলে কোনোভাবেই হয়তো এটা করতে দিতেন না। তার নাম ব্যবহার করে যে অন্যায় অবিচার হয়েছে তারও একটা বদনামের ভাগীদার কিন্তু তিনি হয়ে গিয়েছেন। সো এখনো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ নির্মোহভাবে শেখ মুজিবের অবদান পড়বে, স্টাডি করবে। ডেফিনেটলি গত 15 বছরের যেই অতি কপচানের কারণে ইট টুক এ হিট, কিন্তু আমার মনে হয় যে ইতিহাস নির্মোহ এবং ভবিষ্যৎ ইতিহাস শেখ মুজিবুর রহমান সাহেবকে তার অবদানের জন্য অবশ্যই সম্মান দেবে। আমি আপনার কথা শুনে খুব শান্তি পেলাম। আপনার দুজনের কথায় একটি ব্যাপার পরিষ্কার, সেটি হচ্ছে যার যেটি প্রাপ্য সেটি স্বীকার করে দিতে হবে যদি আমরা সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল কেন? মুক্তি পেতে, শুধু একটি বাংলাদেশ প্রতিষ্ঠা নয়। মুক্তি কিসের থেকে? শোষকের হাত থেকে। মুক্তি কিসের থেকে? দারিদ্রতার হাত থেকে। মুক্তি কিসের জন্যে? বিশ্বে মাথা উঁচু করে সম্মানের সাথে দাঁড়াতে। এই সব কিছুর উত্তর কি আমরা পেয়েছি? না, আমরা পাইনি। তার উপর ইতিহাস যে দল যখন এসেছিল সেভাবে তারা লিখেই গেছেন ইচ্ছা করে। মনে করেছেন এটা কেউ কখনো মুছবে না কেউ, আমরা যেটা লিখেছি সেটাই সত্য হয়ে থাকবে। কিন্তু ইতিহাস বড় নির্মম, সেটা বের হয়ে আসেই। পরিশেষে যে কথাটি বলবো, আমি যদি আপনারা দুজন থাকেন তা আপনারা থাকতেই কথাটা বলে ফেলি। বাংলাদেশের ইতিহাস বিভিন্ন সময়ে লেখার চেষ্টা করেছেন বেশ্যার দল। বেশ্যার দল ইতিহাস লিখতে পারে না, আর যাই করুক। আমি জানি কথাটি অনেক বিতর্কিত, কিন্তু বলতেই হলো। আপনারা দুজনই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।